হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 10। আজ আমি তোমাদের আবার দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই টেক্সটটা নিয়ে চলে এসেছি। আগের দিন আমরা এর ইউনিট 1 এবং ইউনিট 2 পড়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক লাইন থেকে কিভাবে প্রশ্ন করা যায়, নিজেরাই প্রশ্ন তৈরি করে তার উত্তর কিভাবে দেওয়া যায় সেটা পড়েছিলাম। আজ আমরা সেভাবেই ইউনিট 3টা পড়ব। প্রত্যেকটা লাইনের বেঙ্গলি অ্যানালাইসিস করব এবং তারপরে আমরা প্রত্যেক লাইন থেকে কিভাবে প্রশ্ন তৈরি করা যায় এবং নিজেরাই তার কিভাবে উত্তর তৈরি করা যায় এই লাইন থেকেই সেটা দেখার চেষ্টা করব। তার আগে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2তে কি পড়েছিলাম একটু মনে করার চেষ্টা করি। কি পড়েছিলাম আমরা, যে লেখিকা একদিন তার বাড়িতে 1948-এর 30 জানুয়ারিতে বসে যখন সন্ধেবেলা চা খাচ্ছিলেন তখন তিনি খবর পেলেন টেলিফোনে যে গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন তিনি যখন একটি প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন। এই খবর শুনে লেখিকা স্তম্ভিত হয়ে গেলেন এবং গোটা দেশবাসীও স্তম্ভিত হয়ে গেল। গোটা দিল্লিতে খবরটা আগুনের শিখার মতো ছড়িয়ে পড়ল। কেন? গান্ধীজিকে সবাই খুব ভালোবাসতেন। তিনি ছিলেন সাধারণ মানুষের কাছে এমন একজন প্রিয় নেতা যা বলার নয়। মানুষের আপন কেউ মারা গেলে মানুষ যেমনটা ফিল করে, গান্ধীজি মারা যাওয়াতে দেশবাসীর মনে সেরকমই অনুভূতি হচ্ছিল যে এখন আমার কি হবে, সে যে চলে গেল তখন এখন আমার কি হবে। লেখিকাও এরকম অনুভব করছিল এবং দেখলো বিড়লা হাউস, যেখানে গান্ধীজির মরদেহ শায়িত ছিল, সেখানে প্রচণ্ড ভিড় এবং একটা অস্বাভাবিক নীরবতা ছিল রুমের মধ্যে। আর বাইরে জনতা ঠেলাঠেলি করছিল যে ভিতরে ঢোকার জন্য। তারা শেষবারের মতো গান্ধীজিকে স্পর্শ করতে চায়, ছুঁতে চায়। কিন্তু প্রচণ্ড ঠেলাঠেলি এইসবের মাঝে যখন বলা হলো যে তাদেরকে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে একবার দেখতে দেওয়া হবে, তারা একটু শান্ত হলো। গান্ধীজি মানুষের কাছে এতটাই আপন হয়ে উঠেছিলেন তা বলার নয়। কেন? এর একটা কারণ ছিল যে তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত সাধারণভাবে মিশে গিয়েছিলেন। তাই সাধারণ মানুষের যেটা ক্ষমতা, হাঁটা, হেঁটে চলা, সেটাকেই তিনি যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। কেননা তাতে কোনো খরচ ছিল না, নিজের শুধুমাত্র নিজের শক্তিটাই খরচ হতো, এছাড়া আর কিছু নয়। এভাবে তিনি সাধারণের মধ্যে মিশে গিয়েছিলেন। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. Some days আফটার দ্য ফিউনারাল মানে কি? অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর, সাম ডেজ মানে কিছুদিন, আফটার মানে পরে, তাহলে অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পরে স্পেশাল ট্রেন মানে একটি বিশেষ ট্রেন, টেক মানে নেওয়া, টুক মানে নিয়েছিল, মানে নিয়ে গিয়েছিল গান্ধীজির অ্যাসেস মানে চিতাভস্য। মারা যাওয়ার পরে দেহটা পুড়িয়ে দেওয়ার পরে যে ছাইটা পড়ে থাকে সেটাকে বলা হয় চিতাভস্য। সেটাকে কি হয়, হিন্দু শাস্ত্র অনুযায়ী কোনো নদীতে সেটাকে নিমজ্জন করা হয়, মানে বিসর্জন দেওয়া হয়। তাই গান্ধীজির ওই অ্যাশেসটা মানে ছাইটাকে, চিতাভস্যটাকে নিয়ে যাওয়া হয়েছিল টু এলাহাবাদ। তাহলে কিছুদিন পর, অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর একটি বিশেষ ট্রেনে করে গান্ধীজির চিতাভস্য এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, মানে কম্পার্টমেন্টটা সাজানো হয়েছিল ফুল দিয়ে। দেখো, এটা প্যাসিভ ভয়েসে আছে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড, সাজানো হয়েছিল উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, ট্রেনে লোকেরা, পিপল অন দ্য ট্রেন মানে ট্রেনের মধ্যে লোকেরা স্যাং, গেয়েছিল, সিং মানে গান করা, স্যাং পাস্ট টেন্স, গেয়েছিল, গান করেছিল। কি গান করেছিল? ভজনস। তাহলে এখান থেকে এই প্রথম লাইন থেকে তুমি এরকম বলতে পারো, হোয়ার গান্ধীজিস অ্যাসেস টেকেন টু, হোয়ার গান্ধীজিস অ্যাসেস টেকেন টু, কোথায় গান্ধীজির অ্যাসেস মানে চিতাভস্য নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে উত্তর কি হবে? গান্ধীজিস অ্যাসেস ওয়ার টেকেন টু, গান্ধীজিস অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ। আবার বলতে পারে হাউ ওয়ার গান্ধীজিস অ্যাসেস টেকেন টু, কিভাবে গান্ধীজির অ্যাসেস, হোয়ার বললে কোথায়, হাউ বললে কিভাবে, হাউ ওয়ার গান্ধীজিস অ্যাসেস টেকেন টু, কিভাবে গান্ধীজির চিতাভস্য নিয়ে যাওয়া হয়েছিল। সেক্ষেত্রে উত্তর তাহলে ঠিক একইভাবে লিখবে, গান্ধীজিস অ্যাসেস ওয়ার টেকেন
কিভাবে, যেহেতু কিভাবে না ট্রেনে করে, তাহলে গান্ধীজি's অ্যাসেস ওয়ার টেকেন বাই ট্রেন। ওখানে উত্তরটা ছিল কোথায়, তাই সেক্ষেত্রে উত্তরটা দেওয়া হচ্ছিল গান্ধীজি's অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ। আর এক্ষেত্রে উত্তরটা হবে, একই উত্তর হবে, গান্ধীজি's অ্যাসেস ওয়ার টেকেন বাই ট্রেন, ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরে এখান থেকে দেখো পিউপিলরা ট্রেনে ভজন গাইছিল, তাহলে আমরা বলতে পারি হোয়াট ডিড দ্য পিউপিল ডু, হোয়াট ডিড দ্য পিউপিল ডু অন দ্য ট্রেন, ট্রেনে পিউপিলরা কি করছিল, তাহলে পিউপিল স্যাং ভজনস অন দ্য ট্রেন, বা এটা এরকমও বলতে পারো পিউপিল অন দ্য ট্রেন স্যাং ভজনস, বা পিউপিল স্যাং ভজনস অন দ্য ট্রেন, ট্রেনে পিউপিলরা ভজন গাইছিল। পিউপিল ডিড নট উইপ এনি মোর ফর দে কুড ফিল গান্ধীজি's presence amid the flowers and the songs. Pupil did not weep. Pupil weep মানে কি কাঁদা, did not weep কাঁদছিল না, anymore আর কাঁদছিল না, for মানে যেমন জন্য হয় তেমনি for মানে কেননা, কেননা they could feel তারা পারছিল, feel মানে অনুভব করা, তারা অনুভব করতে পারছিল, কিটা অনুভব করতে পারছিল, গান্ধীজি's প্রেজেন্স মানে গান্ধীজির প্রেজেন্স মানে উপস্থিতি, অ্যামিড মানে মধ্যে, দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস ওই যে ফুল দিয়ে কম্পার্টমেন্টটা সাজানো হয়েছিল আর ভজন গাওয়া হচ্ছিল, এই সব কিছুর মধ্যে, ফুল আর গানের মধ্যে, এই ভজনের মধ্যে মানুষেরা যেন কি করছিল, গান্ধীজির উপস্থিতিটা অনুভব করছিল, মনে হচ্ছিল গান্ধীজি সেখানে উপস্থিত আছে, তাই তারা আর কাঁদছিল না। তাহলে why did people not weep anymore? Why did people not weep anymore? লোকেরা আর কাঁদছিল না কেন, তাহলে এখান থেকেই দেবে people did not weep anymore because বা for দেওয়া হলে পুরো লাইন তোলা হয়ে যায়, তাই নিজের মতো একটু লিখতে থাকো, because কারণ they could feel তারা অনুভব করতে পারছিল গান্ধীজি's presence amid the flowers and the song. At every station, sorrowful crowds filled the platform. At every station মানে প্রত্যেক স্টেশনে, sorrowful crowds মানে শোকার্ত জনতা, fill the প্ল্যাটফর্ম ভরিয়ে তুলেছিল, মানে প্রত্যেক স্টেশনেই শোকার্ত জনগণে প্ল্যাটফর্ম ভরে গিয়েছিল। অ্যামিড মানে কি বলেছি, মধ্যে, অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ, মানে গান এবং প্রার্থনার মধ্য দিয়ে দ্য ট্রেন রিচড পৌঁছেছিল এলাহাবাদ, ট্রেনটা এলাহাবাদে যাওয়ার কথা ছিল, তাহলে এইভাবে গান এবং প্রার্থনা করতে করতে ট্রেনটা এলাহাবাদে পৌঁছে গেল এবং প্রত্যেক স্টেশনে শোকার্ত জনগণ ভর্তি ছিল। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গাঙ্গেস হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। দ্য অ্যাসেস মানে ছাই, ওয়ার ইমার্সড মানে বিসর্জন দেওয়া হলো, চিতাভস্য বিসর্জন দেওয়া হলো, ইন দ্য গাঙ্গেস মানে গঙ্গা নদীতে, হোয়ার এ হিউজ ক্রাউড যেখানে, হোয়ার মানে এখানে যেখানে, এ হিউজ ক্রাউড বিশাল জনতা, একটা বিশাল জনতা, হ্যাড গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল, অ্যাট দ্য ব্যাঙ্ক মানে ওই তীরে, মানে গঙ্গার তীরে। তাহলে হোয়ার ওয়ার দ্য অ্যাসেস ইমার্সড, হোয়ার ওয়ার দ্য অ্যাসেস ইমার্সড, হোয়ার ওয়ার দ্য অ্যাসেস ইমার্সড কোথায় চিতাভস্য বিসর্জন দেওয়া হয়েছিল, তাহলে কি হবে, দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গাঙ্গেস, চিতাভস্য গঙ্গাতে বিসর্জন দেওয়া হয়েছিল। আফটার ওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আফটার ওয়ার্ডস মানে এরপরে, উই অল আমরা সবাই, ওয়েন্ট ব্যাক টু দিল্লি দিল্লি ফিরে গেলাম। তাহলে এতটা নিশ্চয়ই পরিষ্কার যে গান্ধীজির চিতাভস্য এলাহাবাদে নিয়ে যাওয়া হলো ট্রেনে করে, এবং প্রত্যেক স্টেশনে অনেক লোকের ভিড় ছিল, এবং এলাহাবাদে গঙ্গার তীরেও অনেক জনতা ভিড় করেছিল। তারপর ছাই গঙ্গায় বিসর্জন দেওয়া হলো সেই চিতাভস্য, এবং তারা, লেখিকা এবং তার সঙ্গী সাথীরা আবার দিল্লি ফিরে গেলেন। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, ব্যাক ইন দিল্লি মানে দিল্লি ফিরে, আই ফেল্ট আমি অনুভব করেছিলাম, অ্যাট সি মানে কি দিশাহারা, আমি দিল্লি ফিরে দিশাহারা অনুভব করলাম। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, I had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country.
মানে আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড, আমি সরাসরি হাঁটিনি উইথ গান্ধীজি, গান্ধীজির সাথে আমরা সরাসরি হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল, মানে তার ডাকে আমরা জেলেও যায়নি, মানে কারাগারেও যায়নি। কারাগারে গান্ধীজি যে আন্দোলন করেছিলেন, করার ফলে সেই আন্দোলনের ফলে অনেককেই কারারুদ্ধ হতে হয়েছিল। লেখিকা কিন্তু বলছেন তিনি গান্ধীজির ডাকে, গান্ধীজির সঙ্গে কখনো হাঁটেননি এবং তিনি গান্ধীজির ডাকে কখনো কোনো দিন কারাবরণ করেননি। or made any sacrifice for my country, or made any sacrifice মানে কি ত্যাগ, কোনো ত্যাগ স্বীকারও করিনি ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য। তাহলে আমি সরাসরি গান্ধীজির সঙ্গে হাঁটিনি, তার ডাকে কখনো কারাবরণ করিনি, অথবা দেশের জন্য কোনো স্বার্থত্যাগও করিনি। মাই সিস্টার অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি হ্যাড বিন মেয়ারলি onlookers, মাই সিস্টার আমার বোন, অ্যান্ড আই আমি, অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি এবং অন্য ইয়ং পিপলরা আমার মতো, লাইক মি মানে আমার মতো অন্য কম বয়সীরা হ্যাড বিন মেয়ারলি onlookers ছিল শুধুমাত্র তারা কি দর্শক, তারা ছিল মেয়ারলি মানে নিছক, onlookers মানে দর্শক, স্পেকটেটর্স, তারা ছিল শুধুমাত্র নিছক দর্শক। এখান থেকে তাহলে এটা কি বলা যেতে পারে, একটা কোশ্চেন বলা যেতে পারে, হোয়াট ডিড দ্য ন্যারেটর ফিল আফটার রিটার্নিং দিল্লি, দিল্লিতে ফেরার পরে ন্যারেটর কি ফিল করেছিলেন? তাহলে আফটার রিটার্নিং টু দিল্লি দ্য ন্যারেটর ফেল্ট অ্যাট সি, তিনি দিশাহারা বোধ করেছিলেন। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, বলছে আমরা কখনো জেলে যাইনি, কখনো তার সঙ্গে হাঁটিনি, আমরা শুধুমাত্র বা দেশের জন্য কোনো আত্মত্যাগও করিনি, শুধুমাত্র দর্শক ছিলাম। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু স্টিল মানে তবুও, আই ফেল্ট অ্যাট সি আমি দিশাহারা বোধ করছিলাম। তাহলে কেন তিনি দিশাহারা বোধ করছিলেন? আই ফেল্ট I had grown up within a magic circle. আমি অনুভব করছিলাম, I had grown up, আমি বেড়ে উঠেছি within a magic circle, একটা জাদু বৃত্তের মধ্যে। আমার মনে হচ্ছিল আমি যেন একটা জাদুবৃত্ত বা জাদু বলয়ের মধ্যে দিয়ে বড় হয়েছি। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মৃত্যুর সাথে সাথে আমি অনুভব করছিলাম দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড লিভিং মি আনপ্রোটেক্টেড, যে ওই জাদুবৃত্তটা বা ওই জাদু বলয়টা হ্যাড বিন ভ্যানিসড মানে উধাও হয়ে গেছে, লিভিং মি আনপ্রোটেক্টেড মানে কি অরক্ষিত, সুরক্ষিতর অপোজিট অরক্ষিত, প্রোটেক্টেড মানে সুরক্ষিত, আনপ্রোটেক্টেড তার অপোজিট অরক্ষিত, আমাকে অরক্ষিত রেখে সেই বলছে আমার মনে হচ্ছিল বাপুর মৃত্যুর পরে আমার এটা অনুভব হচ্ছিল যে ওই জাদুবৃত্তটা আমাকে অরক্ষিত রেখে উধাও হয়ে গেছে, মানে নিজে একটা নিরাপত্তাহীনতা অনুভব করছিলেন তিনি। তাহলে হোয়াট ডিড সি ফিল আফটার বাপুস ডেথ, বাপুর মৃত্যুর পর তিনি কি অনুভব করছিলেন? তাহলে আফটার বাপুস ডেথ সি ফেল্ট দ্যাট দ্য ম্যাজিক সার্কেল উইদিন হুইচ সি ওয়াজ গ্রন আপ, যার মধ্যে তিনি বড় হয়েছেন, হ্যাড বিন ভ্যানিসড, সেই জাদুবৃত্তটা উধাও হয়ে গেছে বা অদৃশ্য হয়ে গেছে। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাই সেলফ, উইথ অ্যান এফোর্ট মানে কি চেষ্টা করে আই রাউজড মাই সেলফ আমি নিজেকে জাগিয়ে তুললাম, মানে আমি নিজেকে উজ্জীবিত করলাম। এই যে নিজের একটা দিশেহারা অবস্থা, ওখান থেকে নিজেকে টেনে বের করে আনার চেষ্টা করলেন তিনি। আই আস্কড মাই সেলফ, আমি জিজ্ঞাসা করলাম, মাই সেলফ মানে নিজেকে, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, হ্যাড বাপু লিভড, বাপু কি বেঁচে ছিলেন, অ্যান্ড ডায়েড মানে মারা গেছেন, ফর নাথিং কোনো কিছুর জন্যই না, তার মানে বাপুর জীবন ও মৃত্যু কি অর্থহীন? তার মানে বাপু কি কোনো কিছুর জন্যই বেঁচে ছিলেন না বা মারা গেছেন, মানে হলো বাপুর জীবন আর মৃত্যু কি অর্থহীন? হাউ কুড আই সো ইজিলি লস কোয়ার্জ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, কিভাবে কুড আই সো ইজিলি এত সহজে লস কোয়ার্জ মানে কি সাহস, আমি কিভাবে এত সহজে সাহস হারাতে পারি, হোয়েন যখন
হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, তিনি যখন আর বেঁচে নেই, তিনি যখন আর নেই, তখন আমি কিভাবে এত সহজে সাহস হারাতে পারি? তিনি নেই মানে আমাকে আরও বেশি সাহস অবলম্বন করে এগিয়ে চলতে হবে, আরও 5 জনকে আমাকে পথ দেখাতে হবে চলার। তাই তিনি নিজেকে নিজে প্রশ্ন করলেন যে আমি কিভাবে এত সহজে নিজের সাহসটা হারিয়ে ফেলবো। মাই ভ্যালুস ওয়ার নট সো উইক, মাই ভ্যালুস মানে আমার মূল্যবোধ, ওয়ার নট সো উইক মানে এত দুর্বল, উইক মানে দুর্বল, WEAK উইক মানে দুর্বল, WEEK উইক মানে সপ্তাহ। বলছে মাই ভ্যালুস আমার মূল্যবোধ এত দুর্বল ছিল না। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। মিলিয়ন্স অফ পিপল মানে লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ মানুষ, উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক, অর্ডিনারি ফোক মানে কি সাধারণ মানুষ, বাট ফর বাপু কিন্তু বাপুর জন্য না। বলছে বাপু না থাকলে লক্ষ লক্ষ জনগণ সাধারণ মানুষ হয়েই থেকে যেত। মানে অনেকেই, মানে লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র মানুষ, তাদের কোনো আইডেন্টিটি নেই, তাদের কোনো ইম্পর্টেন্স নেই, এভাবে অতি সাধারণ হয়েই লক্ষ লক্ষ মানুষ থেকে যেত। কি হয়েছে? He brought them out of indifference and awakened them to one another's suffering. He brought them, তিনি তাদেরকে, bring এর past tense brought, বের করে এনেছিলেন, আউট, ব্রট আউট মানে বের করে এনেছিলেন, দেম আউট অফ ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানে কি উদাসীনতা, এই যে আমরা পরস্পরের কি হচ্ছে না হচ্ছে তাতে কোনো গুরুত্ব দিই না, এটা হচ্ছে ইনডিফারেন্স বা উদাসীনতা। তিনি তাদেরকে উদাসীনতা থেকে বের করে এনেছিলেন, অ্যান্ড অ্যাওয়েকেন দেম তাদেরকে জাগিয়ে তুলেছিলেন, টু ওয়ান অ্যানাদার সাফারিং একে অন্যের দুর্দশা, একে অন্যের কষ্টে জাগ্রত করেছিলেন। মানে কি একজন কষ্ট পাচ্ছে আর একজন সেটা ফিল করবে, করে আর একজন এগিয়ে যাবে, এই যে চিন্তাধারা মানুষের মধ্যে, বাপু এই চিন্তাধারা সবার মধ্যে জাগিয়ে তুলেছিলেন। তাহলে এরকম হতে পারে যে হোয়াট ডিড বাপু ডু ফর দ্য অর্ডিনারি ফোক, অর্ডিনারি ফোকদের জন্য বাপু কি করেছিলেন? তাহলে কি হবে? বাপু বট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, তিনি তাদেরকে উদাসীনতা থেকে বের করে একে অন্যের দুঃখের ভাগিদার করে তুলেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, কি হবে এখন বাপু ইজ গন, বাপু যে চলে গেলেন, বাপুর যে মৃত্যু হলো, তাতে কি হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো এখনো আছি, ইয়ং স্ট্রং তরুণ, ইয়ং মানে তরুণ, স্ট্রং শক্তিশালী, অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস এবং গর্বিত আমাদের সামনে তার পতাকা, ব্যানার মানে কি পতাকা, তার পতাকা আমাদের সামনে বয়ে নিয়ে যেতে পেরে, বিয়ার মানে বয়ে নিয়ে যাওয়া বা বহন করা আর কি, ক্যারি। তাহলে উই আর স্টিল দেয়ার আমরা তো এখনো আছি, তরুণ শক্তিশালী এবং গর্বিত আমাদের সামনে তার পতাকাটা বহন করতে নিয়ে যাওয়ার মতো। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে মানে ডায়েড, বাপু মারা গেছেন, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারতবর্ষ উড কন্টিনিউ বেঁচে থাকবে, কন্টিনিউ টু লিভ মানে বেঁচে থাকবে, ইন হিজ চিলড্রেন তার ছেলে মেয়েদের মধ্যে। তার ছেলে মেয়ে মানে কি তার ফলোয়ার্সদের মধ্যে, মানে বাপু মারা গেছেন কিন্তু তার ভারতবর্ষ, তার মানে তার চিন্তাধারা, তার ভারতবর্ষ বেঁচে থাকবে তার চিন্তাধারার মধ্যে। তার চিন্তাধারা কাদের মধ্যে আছে? তার ফলোয়ার্সদের মধ্যে তার চিন্তাধারা আছে, তাই তারা যখন আছে সেই ভারতবর্ষ এগিয়ে যাবে। এখন আমাদের ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 রিডিং শেষ হয়ে গেছে, তার সাথে বেঙ্গলি মিনিংও আমরা শিখে নিয়েছি। এবার আমরা এক্সারসাইজগুলো একটু দেখব। দেখো প্রথমে একের দাগে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, যেটা সঠিক হবে সেই অল্টারনেটিভটা বেছে নাও এই সেন্টেন্সটা সম্পূর্ণ করার জন্য। তাহলে কি লিখবে দেখো, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন অন হিজ ওয়ে টু, কোথায় যাওয়ার রাস্তায়, কোথায় যাওয়ার রাস্তায় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন? দ্য বিড়লা হাউস, দ্য অথর্স হাউস, এ প্রেয়ার মিটিং, এ ফ্যামিলি গ্যাদারিং। তাহলে তিনি কোথায় যাচ্ছিলেন যখন গুলিবিদ্ধ হন? এ প্রেয়ার মিটিং। বিয়েরটা, দ্য অথর কেম টু নো
অফ গান্ধীজিস ডেথ বাই, তিনি গান্ধীজির মৃত্যুর কথা লেখক মানে এখানে লেখিকা কেম টু নো জানতে পেরেছিলেন, অফ গান্ধীজিস ডেথ গান্ধীজির মৃত্যুর কথা জানতে পেরেছিলেন বাই, বাই মানে দ্বারা, কিসের দ্বারা জানতে পারলেন? এ লেটার, এ টেলিফোন কল, এ টেলিগ্রাম, এ পাবলিক ব্রডকাস্ট। কিসের সাহায্যে, কিসের মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন গান্ধীজির মৃত্যুর কথা? এ টেলিফোন কল, টেলিফোন কলের মাধ্যমে তিনি জানতে পারলেন। এরপর দেখো শেয়ারটা, হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ বিলাভেড ওয়ান্স ডেথ, ওয়ান যখন একজন তার প্রিয়জনের মৃত্যুর খবরে চমকে যায়, শক মানে আঘাত পায় সেটা শুনে, ওয়ান তখন একজন কি করে? হুইম্পার্স, লাভস, ক্লাবস অর সাউটস, তখন হুইম্পার্স, হুইম্পার্স মানে মনে মনে বলে বা ফিসফিস করে বলে, ঘ্যান ঘ্যান করে। দুয়েরটা, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা পুরো ভরাতে হবে। দেখো খুব সহজ, ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড, মানে ডেট মানে তারিখ, অন হুইচ যে তারিখে গান্ধীজি ওয়াজ শট ডেড মানে গান্ধীজিকে গুলিবিদ্ধ করে মারা হয়েছিল। তাহলে তারিখটা আমরা আগেই পেয়েছি, তারিখটা আমরা তাহলে এভাবে লিখব, তারিখটা কি হবে? 13 জানুয়ারি 1948, এই তারিখে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। আচ্ছা, বিয়েরটা কি বলেছে? প্লেস হোয়ার গান্ধীজি ব্রিদেড হিজ লাস্ট, মানে প্লেস মানে জায়গা, যেখানে, হোয়ার মানে যেখানে, গান্ধীজি ব্রিদেড হিজ লাস্ট মানে ডায়েট, যেখানে তিনি পাস্ট অ্যাওয়ে, যেখানে মারা গিয়েছিলেন সেই জায়গাটার নাম কি? সেটা তাহলে কোথায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? বিড়লা হাউস। হয়ে গেল, শুধুমাত্র এটুকু লিখলেই হবে, যতটুকু জানতে চাইবে ঠিক ততটুকু, তার বেশি নয় কিন্তু। সিএরটা, ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, সম্প্রচার করা হয়েছিল কোন ইনফরমেশন, কি তথ্য ব্রডকাস্ট করা হয়েছিল, কোন তথ্য? বাপু ওয়াজ নো মোর, এই খবরটা ব্রডকাস্ট হয়েছিল, বাপু ওয়াজ নো মোর। ঠিক আছে, এবার দেখো তিনেরটা কি বলেছে? স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস আর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। এগুলো ট্রু না ফলস সেটা লেখো পাশের বক্সে, মানে সত্যি হলে ট্রু লিখবে এবং মিথ্যে হলে ফলস লিখবে। প্রথমে সেন্টেন্সটা পড়বে, ঘটনাটা সত্যি হলে ট্রু লিখবে, ঘটনাটা মিথ্যা হলে ফলস লিখবে। এবার তুমি প্রোভাইড সেন্টেন্স আর ফ্রেজ আর ওয়ার্ডস, ওই টেক্সট থেকে তুমি একটা সেন্টেন্স তুলবে তোমার উত্তরের সপক্ষে, বা একটা ফ্রেজ মানে শব্দগুচ্ছ, বা একটা ওয়ার্ড, কিছু ওয়ার্ড তুললেও হবে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা পড়ে নিই। কি বলেছে? দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, মানে অথর মানে লেখক, রিসিভড পেয়েছিলেন, অ্যান আর্জেন্ট টেলিফোন একটা জরুরি টেলিফোন পেয়েছিলেন, টেলিফোন কল ইন দ্য মর্নিং মানে সকালবেলা একটা জরুরি টেলিফোন কল পেয়েছিলেন। আচ্ছা, আমরা যখন পড়েছিলাম আমরা কি দেখেছিলাম? দেখো লাইনটা স্পষ্ট আছে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 13th January 1948 when I was called to Birla House by an urgent telephone. তাহলে তোমাকে এই সেন্টেন্সটা দিতে হবে ওখানে সাপোর্টিং স্টেটমেন্ট, এবং ঘটনাটা কি যেহেতু মিথ্যা তাই তার পাশে তোমায় লিখতে হবে ফলস। এখানে তাহলে এফ বা ফলস, যেহেতু এখানে টি এফ দিতে বলেনি, ট্রু বা ফলস দিতে বলেছে, তাই পুরোটা ট্রু বা পুরোটা ফলস লেখাই ভালো। অনেক সময় পরীক্ষক এটা কে মানে তিনি ট্রু লিখতে বলা আছে, যেহেতু শুধু টি লিখলে অনেক সময় অনেক পরীক্ষক নাম্বার দেন না, তাই তোমরা ট্রু লিখবে বা ফলস লিখবে। যেহেতু এটা মিথ্যা তাই ফলস লিখলে FLSE, এবং এই সাপোর্টিং স্টেটমেন্ট ওই প্রথমে সেন্টেন্সটা দিলে। তারপরটা দেখো, পিউপিল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস। পিউপিল অ্যাটেম্পটেড মানে চেষ্টা করেছিল, লোকেরা চেষ্টা করেছিল, টু ব্রেক ইনটু মানে জোরপূর্বক ঢোকা, দ্য বিড়লা হাউস, জোরপূর্বক বিড়লা হাউসে ঢোকার চেষ্টা করেছিল। তারা তো জোরপূর্বক ঢোকার চেষ্টা করেছিল, তাই এই বক্সে তোমরা লিখবে ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কোনটা দেবে? এখান থেকে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট, তারা জোরপূর্বক, এই যে দে জসেলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, এই সেন্টেন্সটা তার সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিতে হবে। তারপরটা
সিয়েরটা, দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ ডিড নট শক দ্য পিপল। দ্য নিউজ, খবর, অফ গান্ধীজি's ডেথ, গান্ধীজির মৃত্যুর খবর, ডিড নট শক দ্য পিপল, লোককে আঘাত করেনি, লোককে চমকে দেয়নি গান্ধীজির মৃত্যুর খবর, বা স্তম্ভিত করেনি, লোককে স্তম্ভিত করে দেয়নি গান্ধীজির মৃত্যুর খবর। এ তো অবশ্যই ফলস হবে, কেননা সবাই পিপল ওয়ার শকড, লোকেরা স্তম্ভিত হয়ে গিয়েছিল, তাই এখানে কি দেবে, ফলস দেবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, এখান থেকে একটা ফ্রেজ দিলেই হবে, স্টিল, এখান থেকে দিতে পারো উই স্যাট, কমা দিয়ে স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, আমরা তখনও স্তম্ভিত এবং অবিশ্বাস্য হয়ে বসেছিলাম, উই থেকে আনবিলিভিং পর্যন্ত। এতটা হবে ওই সাপোর্টিং স্টেটমেন্টটা। তারপরে ইউনিট 2 এর কম্প্রিহেনশন এক্সারসাইজটা দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, যেটা সঠিক হবে সেটা বেছে নাও। দেখো, গান্ধীজি's funeral was to take place, গান্ধীজি's funeral was to take place মানে ঘটার ছিল, কোথায় গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া কবে ঘটবে, অন দ্য ডে অফ হিজ ডেথ, তার মৃত্যুর দিনে, 2 days আফটার হিজ ডেথ, মৃত্যুর 2 দিন পরে, 1 day আফটার হিজ ডেথ, মৃত্যুর 1 দিন পরে, এ উইক আফটার হিজ ডেথ। তাহলে কোনটা হবে, 1 day আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 1 দিন পরে। পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস, পদ্মশ্রী ছিল মিসেস নাইডুর, কে ছিল পদ্মশ্রী, নিস, সিস্টার, ফ্রেন্ড অর ডটার, কি হবে, পদ্মশ্রী মিসেস নাইডুর ডটার ছিল। While walking, বাপু used to carry in his hand, যখন হাঁটতো, বাপু used to carry, বাপু ক্যারি করতো, in his hand, তার হাতে কি ক্যারি করতো, এ or an, ফ্ল্যাগ, স্টাফ, আমব্রেলা অর ক্যান, স্টাফ, স্টাফ মানে লাঠি, এটা উত্তর হবে। এবার 5এরটা আবার কি করতে বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করো। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং, থাউজেন্ডস অফ পিপল মানে হাজার হাজার লোক, ওয়েপ্ট মানে কেঁদেছিল, ট্রাইং তারা চেষ্টা করছিল, তারা কি চেষ্টা করছিল, তাহলে কি উত্তর হবে 5এর আগেরটা, টু টাচ, তারা কি চেষ্টা করছিল, 5এর আগেরটা, ট্রাইং টু টাচ, ছুঁতে, ট্রাইং টু টাচ বাপুস ফিট, বাপুর পা ছুঁবার চেষ্টা করছিল। বিয়েরটা, দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং, অথর ওয়াজ লেখক ছিলেন, অ্যামং পিপল সেসব লোকেদের মধ্যে, ফর হুম যাদের কাছে, ওয়াকিং হাঁটা, যাদের কাছে ওয়াকিং কি ছিল, যাদের কাছে ওয়াকিং তার হাঁটার একটা স্পেশাল, বাপুর সঙ্গে হাঁটা একটা স্পেশাল অর্থ ছিল। ওয়াকিং উইথ বাপু had a special meaning. এবার শেয়ারটা দেখো কি বলেছে, টু ওয়াক ইজ টু, টু ওয়াক ইজ টু, হাঁটার অর্থ হলো, হাঁটার অর্থ কি আমরা আগের দিন পড়েছিলাম, হাঁটার অর্থ হলো ধীরে উন্নতি করা, তাহলে টু ওয়াক ইজ টু, টু দেওয়া আছে আর আমরা দেব না, মেক স্লো প্রোগ্রেস, ধীরে উন্নতি করা। দেখো এবার কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তথ্য থেকে, এই টেক্সট থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থান পূরণ করো। এখানে কি দিয়েছে, স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে ঘটনা, রিজন, রিজন মানে কারণ, একটা ঘটনা বলেছে, তার কারণটা তোমাদের লিখতে হবে। ঘটনাটা দেখো, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, এটা ছিল অসম্ভব, টু মুভ মানে নড়াচড়া করা অসম্ভব ছিল, কারণটা কি ছিল, সেখানে ঘন ভিড় ছিল, মানে একটা ভিড়ে ঠাসা জনতা, তাহলে কি হবে, কি লিখবে কারণটা, দেয়ার ওয়াজ এ thick crowd, there was a thick crowd, খুব ভিড় ছিল। বিয়েরটা কি বলেছে দেখো, পদ্মশ্রী declared that
they would walk with Gandhiji in the funeral procession. পদ্মশ্রী ডিক্লেয়ার মানে ঘোষণা করেছিল দ্যাট যে দে উড ওয়াক উইথ গান্ধীজি, তারা গান্ধীজির সঙ্গে হাঁটবে ইন দ্য ফিউনারাল প্রসেশন, এই শোকযাত্রায়, এই অন্ত্যেষ্টিক্রিয়ার শোকযাত্রায় তারা গান্ধীজির সঙ্গে হাঁটবে। কেন কেন হাঁটতে চেয়েছিল? কেননা তার মতে এটাই শেষ গান্ধীজির সঙ্গে হাঁটা। তাহলে ইট would be the last walk with বাপু, এটা বাপুর সঙ্গে শেষ হাঁটা হবে, তাই তারা হাঁটতেই ইন্টারেস্টেড ছিল। শেরটা, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। টু ওয়াক হাঁটা, ওয়াজ ছিল, অফেন প্রায়, দ্য অনলি ওয়ে একমাত্র উপায়, ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান ভারতীয়দের কাছে এই একমাত্র পথ খোলা ছিল হাঁটা। কেন এটাই একমাত্র পথ কেন খোলা ছিল? কেন এটাতে কি হতো, তাদের যানবাহন, ভারতীয়দের যানবাহন ব্যবহার করার মতো সামর্থ্য ছিল না। গড় ভারতীয়দের অত টাকা পয়সা ছিল না যানবাহন চড়ার মতো। The average Indians could not bear বহন করতে পারত না the cost of using vehicles, গাড়ি চড়ার যে খরচ সেটা গড় ভারতীয় বহন করতে পারত না। আজ আমি এই পর্যন্তই তোমাদের এক্সারসাইজগুলো আলোচনা করলাম, আর ইউনিট 3-র এক্সারসাইজটা আমি পরের ভিডিওতে করব। তার সঙ্গে সঙ্গে এই টেক্সটে যে গ্রামারগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করা হবে পরের ভিডিওতে, তাই তোমরা পরের ভিডিওটা অবশ্যই দেখবে।